আম, ইলিশ, জামদানি বাংলাদেশের যে কটা পরিচয়, সেই পরিচয় অবশ্য শুটকি ফুটকি হয়নি এখনো, কিন্তু ইলিশের উৎসব তো হয়েছে। ইলিশের উৎসবও দিল্লিতে হয়েছে। বাংলাদেশ মিশনও করেছে ইলিশের উৎসব। আমি আমন্ত্রিতও ছিলাম, কিন্তু আমি থাকতে পারিনি, কলকাতায় ছিলাম বলে। কারণ তোমরা সকলেই জানো যে আমার লেখা একটা বই প্রণব মুখার্জির ওপর, যেটা চিত্রায়ন হয়েছে, যেটা রক্তবীজ ২ নামে একটা ফিল্ম রিলিজ হয়েছে কলকাতায় ২৬শে সেপ্টেম্বর। সেই উপলক্ষে আমার কলকাতায় আসা। এখন যেহেতু দুর্গাপূজার সঙ্গে, ফলে দুর্গাপূজায় থেকে গিয়েছি, এই আর কি। মানুষে মন পাওয়াটা অন্য। সরকারের মন সরকারের সঙ্গে সরকারের মন পাওয়া যাচ্ছে না, এটা ঘটনা। বাংলাদেশ সরকার যে চাইছে তার মন ভারত সরকারের মন মিলছে না, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সর্বশেষ একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে বাংলাদেশের ভারতের একটা বিশেষত্ব হলো ভুয়া খবর। বাংলাদেশে কোনো হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা নেই। হ্যাঁ, এবং ঘটনা হচ্ছে, এটা ভারতের কথা বাদই দিলাম, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমিতি আজই সন্ধ্যায় একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিটা আমার কাছে এসেছে। সেই বিবৃতিতে ইউনূসের বক্তব্যকে তারা খণ্ডন করেছে। ভারতকে বলার প্রয়োজন হয়নি। বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ মানুষ তারাই প্রতিবাদ করেছেন ইউনূসের বক্তব্যে। তিনি সঠিক তথ্য বলছেন না, এই তাদের অভিযোগ। ফলে তার আগে একটা স্টেটমেন্ট তারা করেছিলেন যে ৯টি জায়গায় নাম দিয়ে কোথায় কোথায় হিন্দু দুর্গাপূজা। আমরা পশ্চিমবঙ্গে বা ভারতে কিন্তু যে দুর্গাপূজা হয় সেটা কিন্তু সার্বজনীন, সেটা সকল ধর্মের। এখানে বহু মুসলিম আছেন যারা কিন্তু দুর্গাপূজা আয়োজন করে। যেমন বহু ঈদের অনুষ্ঠানে হিন্দুরাও যোগ দেন। মূলত ঈদের খাবারটা খুব চমৎকার, আমার তো ব্যক্তিগতভাবে পছন্দ। ঈদের ঈদের জন্য আমি অপেক্ষা করে থাকি কবে ঈদ আসবে। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে এইটা যে বাংলাদেশের মানুষই প্রতিবাদ করেছেন। ফলে আমার এরপরে আমি তাদের বাংলাদেশের মানুষই যখন প্রতিবাদ করছেন যে সংখ্যালঘিষ্ঠদের উপর যে ব্যবহার করা হয়েছে, সেটা তো আমার আর বাড়তি কথা বলার প্রয়োজন। ভারত থেকে তো প্রচার হচ্ছে না, এখন তাহলে বলতে হবে ইউনূসকে বাংলাদেশ থেকেও অপপ্রচার করা হচ্ছে। ঈদের এবং কোন যে খাবারটা আপনি মন্দিরে তিনি ঈদের গিয়েছেন, ঢাকেশ্বরী মন্দিরে, সেখানকার লোকেরাই প্রতিবাদ করছেন। ঈদের কোন খাবারটা আপনি বেশি পছন্দ করেন? হ্যাঁ, ঈদের কোন খাবারটা আপনার বিশেষ পছন্দ, যেটার জন্য আপনি ঈদের অপেক্ষা করেন? আমি ঈদের প্রথম কথা হচ্ছে, আমি হিন্দু হলেও আমি সব ধরনের খাবার খাই। কেমন, যাই মানে যেটাই হোক আর কি। যদি বলেন যে হ্যাঁ মানে বিফ, বিফ অবশ্যই খাই। দ্বিতীয়ত হচ্ছে আমি জর্দাটা ভীষণ পছন্দ করি, সবশেষে যে জর্দাটা দেওয়া হয় সেটা ভীষণ পছন্দ করি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা অসাধারণ একটি ডেজার্ট আমি বলবো। আর কাবাবের তো তুলনাই হয় না, সব কাবাবই পছন্দ করি। এবং ঈদের বিরিয়ানি যেটা হয়, বিরিয়ানি বিশেষ করে কাচ্চি বিরিয়ানি, সেটা বিশেষ পছন্দ করি। যার জন্য আমার জাতীয় প্রেস ক্লাবে, আমাদের দিল্লির জাতীয় প্রেস ক্লাবে অনেকবার আমরা কাচ্চি বিরিয়ানির অনুষ্ঠান করেছি। সম্প্রতি হয়নি। কিন্তু এর আগে সম্প্রতি হয়নি মানে বাংলাদেশ মিশন বর্তমান সরকার তারা চেয়েছিলেন দিল্লি প্রেস ক্লাবে একটা বিরিয়ানি উৎসব করতে। আমরা নিরাপত্তার কারণে করি। কারণ সেই সময় প্রবল একটা বিক্ষোভ চলছিল বাংলাদেশের হাই কমিশনের বিরুদ্ধে। আমাদের কাছে খবর দেওয়া হয়েছিল যে যদি এই সময় এটা অনুষ্ঠানটা করে, প্রেস ক্লাব তো একটা উন্মুক্ত জায়গা, এখানে কোনো সিকিউরিটির বাধাই নেই, কোনো কার্ড দেখিয়ে কাউকে ঢুকতে হয় না, অবারিত দ্বার। তো সেখানে যে কেউ এসে যদি করেন, কেউ হাই কমিশনারকে লাঞ্ছিত করেন, সেটা অবাঞ্ছিত ঘটনা হবে। আমরা সে দায়ী নিতে চাইনি আর কি। সে কারণে বলতে পারেন যে এটা আমরাই নিষেধ করেছিলাম। এবার নয়, ভবিষ্যতে দেখবো, ভবিষ্যতে নিশ্চয়ই। বাংলাদেশ, আমাদের প্রেস ক্লাবের বহু সদস্য আমার উপর অভিযোগ করেছেন যে কেন বাতিল করে দিল। আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি, এই কাচ্চি বিরিয়ানিটা কবে হবে। এনিওয়ে, তো সেটা একটা এখন পরিবর্তিত পরিস্থিতিতে অনেক রকম সিদ্ধান্ত নিতে হয়, বাধ্য হয়ে, কিছু করার নেই। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে ভারত বিরোধী একটা প্রোপাগান্ডা মিডিয়াতে নানা জায়গায় শুরু হলো, কিন্তু এই সময় পত্রিকায় মির্জা ফখরুলের ইন্টারভিউর পর পর
এবং আমি ওই রিপোর্টার, যেহেতু আমাদের খুব পরিচিত, খুব অনেক দিনের সম্পর্ক, তিনি যখন বাংলাদেশ থেকে চলে গেলেন, উনি তো ওনাদের একটা করেসপন্ডেন্ট, ওনাদের কুদ্দুস আফরাদ, ওর মেয়ের বিয়েতে উনি এসেছিলেন কিন্তু। এবং উনি চলে যাবার পরে আমি তাকে প্রথমেই অনুরোধ করলাম যে আপনার অভিজ্ঞতা, আপনি অনেক, আমি নিজেও আমার দেশে যাই না বহু বছর, আপনি তো ঢাকা ঘুরে গেলেন, আপনার ইন্টারভিউ আমি আপনার সাথে কথা বলবো। তখনই আমি মির্জা ফখরুলের ইন্টারভিউ কথা শুনেছিলাম, এবং উনি ওর বক্তব্য ছিল ওই ইন্টারভিউর জন্য উনি সাধারণত সকাল 11টার দিকে ওই অফিসে আসেন, কিন্তু ওই ইন্টারভিউর জন্য সকাল 10টায় তিনি ইন্টারভিউতে এসেছিলেন। ইন্টারভিউ দেওয়া হয়েছিল, ইন্টারভিউ তো গেল, ইন্টারভিউ নিয়ে নানা প্রতিক্রিয়া থেকে মনে হলো উনি অস্বীকার করে বসেছেন। আপনি কিভাবে খোঁজ নিয়েছেন ইন্টারভিউ ব্যাপারটা? আমি যিনি ইন্টারভিউ নিয়েছেন সেই সাংবাদিকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, জানতে চেয়েছি এরকম একটা বিভ্রান্তি হওয়ার কারণ কি। তো প্রথমত তিনি তো বাংলাদেশ হাই কমিশন থেকে, কলকাতার মিশন থেকে ভিসা নিয়ে তিনি ঢাকায় গেছেন। মানে আমি তো এখনো যাইনি ঢাকায়, আর আমার, তুমি তো জানো যে আমার ঢাকা যাওয়ার কতগুলো শর্ত আছে, যে যাই অনেকে অনুরোধ করেন, কিন্তু আমার শর্ত আছে অনেকগুলো যাওয়ার, সেটা পরে বলছি, সেটা এই প্রসঙ্গে তোমার প্রশ্নের উত্তর নয়। তাকে আমি জিজ্ঞেস করি যে বিভ্রান্তির কারণ কি, তো তিনি সরাসরি আমাকে জবাব দিয়েছিলেন যে আমার ইন্টারভিউটা রেকর্ড করা আছে এবং আমি এটা মন গড়া লিখিনি। এক, আর যেটা আমি বলছিলাম রেকর্ডটা কি প্রকাশ করা যায়, কারণ বাংলাদেশের কিছু মিডিয়া চেয়েছিল রেকর্ডটা। তো উনি তখন বলেছিলেন আমি রেকর্ডটার ভিত্তিতেই আমি গোটা ইন্টারভিউটা লিখেছি, ফলে আমি এটা প্রকাশ করে নতুন করে আর বিতর্ক তৈরি করতে চাই না, আমার মনে হবে যে আমি একটা ওদের সঙ্গে সংঘাতে যাচ্ছি, সেটা ঠিক দেখায় না। দ্বিতীয়ত, ওর জবাব ছিল যে প্রথমে যেটা বলা হয়েছিল ইন্টারভিউ হয়নি, তারপরে বলা হলো ইন্টারভিউটা এআই এর মাধ্যমে করা হয়েছে। সর্বশেষ বিবৃতি যেটা ঢাকা ট্রিবিউনে প্রকাশিত হয়েছে সেটা হলো ইন্টারভিউ হয়েছে, কিন্তু ইন্টারভিউটার কথাগুলো বিকৃত করা হয়েছে। এখন যেটা বিকৃত করা হয়েছে তথাকথিত তথ্য, যে ওনার জামায়াত সম্পর্কে বক্তব্য বা নির্বাচন নিয়ে বক্তব্য, আরো কিছু বক্তব্য, আওয়ামী লীগ নিয়ে বক্তব্য, সেটার ফলে হয়তো এমন হতে পারে যে আমি জানি না, সেটা বলতে পারবো না, ও দাবি করছে রেকর্ডেড, কিন্তু সেটা সম্মতি নিয়ে প্রকাশ করা হয়তো হয়নি, কিন্তু বিএনপির মধ্যে যে ভাবনাটা, সেটা আমি আমার সাংবাদিক সুলভ অনুসন্ধিৎস থেকে জানতে পেরেছি, বিএনপির মধ্যে চিন্তা যেগুলো রিফ্লেক্টেড হয়েছে ইন্টারভিউতে, সেগুলো বিএনপির মধ্যে অফ দ্য রেকর্ড আছে, অন রেকর্ড নেই। অন রেকর্ড এই প্রথম প্রকাশিত, অফ দ্য, যে কারণে হয়তো মির্জা ফখরুলকে এখন নিউ ইয়র্কে গিয়ে বলতে হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতেই দেওয়া উচিত না, কারণ উনি চেয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে সব, সেটা আমি জানি না এখনো, সেটা আমি আমি নিশ্চিত করছি না। কিন্তু জামায়াতের ব্যাপারে যিনি যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো সত্য, কারণ বিএনপির মধ্যে আমি জানি একটা আড়াআড়ি ভাগ হয়ে আছে। একটা দল তারা জামায়াতের পন্থী, জামায়াত যেটা মনে করছেন সেই লক্ষ্যে তারা যেতে চান। আরেকটি অপর দল আছেন, তারা চান না জামায়াত নয়, তাদের মধ্যে ধরুন সালাউদ্দিন আছেন, মির্জা ফখরুল ছিলেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতি মত বদলাতে পারে। তারা চাইছেন যে এই পিআর পদ্ধতির নির্বাচনটা অবাস্তব, এটা হওয়া সম্ভব, এবং একথাও বলেছেন প্রকাশ্যে যে যারা নির্বাচনে পরাজিত হবেন তারাই পিআর চাইছেন। ফলে এই যে মতবাদ দুটোতে বিএনপি দ্বিধাবিভক্ত, এবং এই দ্বিধাবিভক্ত দলের মধ্যে নেতৃত্বের মধ্যে একটা দ্বিধাবিভক্ত ভাব রয়েছে, এবং তার সরাসরি একটা দেখুন মতাদর্শগত সংগ্রাম সব পার্টিতেই হয়ে থাকে, ফলে বিএনপিতে হওয়াটা অস্বাভাবিক কিছু না। যার প্রভাবটা পড়েছে ডাকসু নির্বাচনে, ছাত্র দলও তারা কিন্তু বিভ্রান্ত হয়ে গিয়েছে, যে কারণে জামায়াত একদম কমপ্লিটলি সুইপ করলো। আগামী দিনে যে কটা নির্বাচন হবে বিশ্ববিদ্যালয় সবগুলোতেই জামায়াত সুইপ করবে। হয়তো প্রচ্ছন্ন আওয়ামী লীগের পক্ষে যারা আছেন, যেমন জামায়াতের লোকেরা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল, তেমন আওয়ামী লীগের অনেকেই এখন হয়তো আছেন। জানেন তো আপনি যে ভিপি যিনি হয়েছেন তিনি তো আওয়ামী লীগেরই ছিলেন। তো এখন আওয়ামী লীগ হয়তো বিএনপি কে তাদের প্রধান শক্তি মনে করে জামায়াতকে। পশ্চিমবঙ্গে যেমন একটা আছে না, যে বলা হয় বামরাম, বামরাম মানে বামপন্থীরা তৃণমূলকে হারানোর জন্য রামপন্থী মানে বিজেপি কে সমর্থন করবে, সেরকম একটা লক্ষণ আমরা কিন্তু ডাকসু নির্বাচনে লক্ষ্য করেছি। আর যেটা এবার আসল কথা, যেটা যে ভারত বিরোধী,
এটা হচ্ছে নিজেদের ব্যর্থতা ঢাকার সহজ উপায়। ধরুন ইউনূস হয়তো চাপে আছেন নানা রকম, সেই চাপের কারণে তিনি গোটাটাকে ডিফ্লেক্ট করতে চাইছেন ভারত বিরোধী একটা উগ্রজিগত, এবং ভারত সম্পর্কে যা বললেন তো বাংলাদেশি নাগরিকরাই তো প্রতিবাদ করলেন প্রকাশ্যে, ফলে আমি আর কি আর্ট করবো এরপরে। দ্বিতীয়ত উনি অন্য ওনার উপদেষ্টারা কিছু একটা কমেন্ট করেছেন যে ওই এখানে যেটা খাগড়াছড়িতে যেগুলো ঘটনা ঘটছে সেগুলো সব নাকি ভারত ঘটাচ্ছে। তো ভারত নয় ঘটালো, তা আপনারা কি করছেন, রুখতে পারছেন না কেন? অপদার্থ তো, রিজাইন করুন। ভারত এসে করে চলে গেল আর আপনি বসে বসে এখন জ্ঞান দিচ্ছেন ভারত করে গেছে। ইয়ার কি হচ্ছে? আপনার মতো অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তো বাংলাদেশ জীবনে দেখে। নিজের দেশের স্বীকারত্ব আর একটা প্রতিবেশী দেশে করে যাচ্ছে আর আপনি বসে বসে জ্ঞান দিচ্ছেন, বাইট দিচ্ছেন। ইয়ার কি হচ্ছে এগুলো? ভারত বাংলাদেশিদের ভুল বোঝাচ্ছেন। বাংলাদেশি মানুষকে ভুল বোঝানো যাবে না। একটা দেশ কেবলমাত্র ভাষার মর্যাদার দাবিতে স্বাধীনতা আদায় করেছে, এই পৃথিবীতে নজির নেই। ফলে আপনি ভারতকে দাসী করে কি নিজের ব্যর্থতাকে লুকোচ্ছেন চলে ভাই? আপনি কি করলেন? কেন রুখতে পারলেন না? আপনার গোয়েন্দারা কি করছিল? কেন জানলো না যে ভারত সেখানে করে গেছে? অদ্ভুত বিষয়, ভারত করে গেছে, আমি মেনে নিচ্ছি ভারত করে গেছে, তো এটা প্রমাণিত হয় আপনার ব্যর্থতা। সুতরাং আমি মনে করি বাংলাদেশের উচিত এই মুহূর্তে সকলের মিলে আসিফ নজরুলের ইস্তফা দাবি করা উচিত, যে উনি ব্যর্থ হয়েছে। এটাই উত্তর আমার। না, বলেছেন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, আসিফ নজরুল তো আইন উপদেষ্টা। ওই আপনি আমি হয়তো কাল পদটা হয়তো আমি গোলমাল করেছি, সেটা হয়তো আমার মনে থাকে না কে কখন আমি এত দ্রুত আসলে সরিয়ে দেয়। হিলট্রেক্সের পরিস্থিতি আমাদের আগের অভিজ্ঞতা বা ছিল। হিলট্রেক্সের পাহাড়িরা যখন আক্রান্ত হতো, পাহাড়িরা কিন্তু সীমান্ত ক্রস করে ভারতে আশ্রয় নিত আর কি। তা আমি কালকে এটা নিয়ে খুঁজতে গিয়ে আমি ওইখানকার একজনকে জিজ্ঞেস করলাম ওই স্পট থেকে, যে জায়গায় গোলমাল হচ্ছে ওই স্পট থেকে সীমান্ত কত দূর। বললো না, এখান থেকে সীমান্ত বহু দূর, এটা কিন্তু চিটাগাং এর কানেক্টেড, চট্টগ্রামের কাছে, সীমান্ত থেকে বহু দূর সেটা। আর আপনি যে বললেন যে বাংলাদেশের ভেতর থেকে প্রতিবাদ হচ্ছে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যে সংগঠনটা, এটা কিন্তু বাংলাদেশের সৃষ্টি হয়েছিল এরশাদে রাষ্ট্র ধর্ম করার পরে। এই সংগঠনটা রাষ্ট্রধর্ম করার পরে যখন চিন্তা করলো মুসলমানদের রাষ্ট্র, এটা ইসলাম রাষ্ট্র ধর্ম, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছি, কিন্তু ওই উদ্বেগ থেকে কিন্তু এই সংগঠনটা তৈরি হয় তখন। আর এই সংগঠনটাকে যেহেতু এখনকার নেতৃত্ব একটু এন্টি ইন্ডিয়ান নেতৃত্ব, এই এন্টি ইন্ডিয়ান নেতৃত্ব সবসময় এই ধরনের সংগঠনকে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে ভাবতেই পছন্দ করে, যেটা আর কি। আচ্ছা, আরেকটা ব্যাপারে কি ইউনূস ক্ষুব্ধ হতে পারেন ভারতের ব্যাপারে, যে এই যে দুর্গাপূজায় এই যে মহিষাসুর যে বধ করছেন ইউনূসকে, এটাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হতে পারেন? না, অবশ্যই হতে পারেন। আমি তবে বলবো দেখুন ইউনূসের রাজনীতি, ইউনূসের প্রশাসনিক তার কর্মকাণ্ড, সেগুলো নিয়ে সমালোচনা হোক বা সমালোচনা হতেই পারে, সেটা অস্বাভাবিক নয়। কিন্তু একটা দুর্গা প্রতিমার সঙ্গে একটা সরকার প্রধানের মুখ আবার রাখা, এটা একজন ভারতীয় হিসেবে আমি মনে করি এটা সঠিক নয়। এটা সঠিক নয়। যেমন কুষ্টিয়াতে প্রতিমার মুখে দাড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, সেটাও যেমন সঠিক নয়। এবং নটি জায়গার কথা তো উল্লেখ করা যে বড় বড় পূজা মণ্ডপ যেখানে হাঙ্গামা হয়েছে, সেটাও নিন্দনীয়। সেটা তো অস্বীকার করার কিছু নেই, কিন্তু তার অর্থ এই নয় যে ওই কাণ্ডের বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়া যায়। তার মানে এটাতে কিন্তু একটা জিনিস প্রমাণিত হয় যে ইউনূস বিরোধী ভারতের মানুষের মনোভাব কতটা মানে উগ্র হয়ে উঠেছে। এটা কিন্তু একটা ভারত সরকারের উপর চাপও তৈরি করছে। কিন্তু তার জবাবটা, ওই তার মুখটা অসুরের মুখে বসিয়ে দেওয়াটা, এটা আমি একজন ভারতীয় হিসেবে সমর্থন করি না। আমার মনে হয় এটা এটা প্রতিবাদের পথ হতে পারে না। এক সেকেন্ড, পথ হতে পারে। আমরা কথা বলছি আমাদের প্রিয় একজন অতিথি, ভারতের তো সাংবাদিক। যাই হোক, দুঃখিত। তো এখন যেটা আমি বলছিলাম যে এই দুটোই মানে নিন্দনীয়, যেটা ওখানে বাংলাদেশে ঘটছে সেটা যেমন নিন্দনীয়, এখানে যেটা ঘটে, এখানে একটি জায়গাতেই ঘটেছে।
এবং এটা গণমাধ্যমে খুব বেশি হাইলাইটেড হয়ে গেছে, কারণ শুধু ইউনূস নয়, সেখানে ট্রাম্পের মুখও এসছে, কোথাও 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 পাকিস্তান প্রধানমন্ত্রীর মুখও এসছে। এটা ২-৩টে বিচ্ছিন্ন জায়গায় ঘটেছে। তো আমার মনে হয় এটা যারা দুর্গাপুজোর উদ্যোক্তা তাদের আমার মনে হয় যে কারণে আমি এটা বলছি যে এটা আমি আমি এটা নিয়ে ভারতের পূজা আমি অনেকদিন থেকে খেয়াল রাখি পূজার বিষয়টা। অনেক পূজা মণ্ডপে কিন্তু আলোচনায় আসার জন্য এই ধরনের থিম এই ধরনের থিমকে সামনে নিয়ে আসা হয়। অনেক পূজা হ্যাঁ, তো হ্যাঁ। কম্পিটিশন আছে পূজাগুলো আমার আলোচনায় ঠিক আসার আছে, জন্য। কিন্তু এটার মধ্যে একটা ধর্মীয় ভাবও আছে না, একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করতে পারে। ফলে এটা সব যে কারণে আমি জানি না তোমার ভিডিওটা শেষ পর্যন্ত কি হবে, কিন্তু আমি একটা বাংলাদেশের একটা চ্যানেলে একটা অন্যতম প্রথম সারির চ্যানেলে আমি প্রতিক্রিয়া দিয়েছিলাম, কিন্তু সেটা দেওয়ার পর সেই ভিডিওটা আমাদের এখানে দেখা যাচ্ছে না। এখানে গুগলের ট্রান্সপারেন্সি নিয়ম অনুসারে সেটাকে ব্লক করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা চাইছে না যে এটা নিয়ে কোনো উন্মাদনা বাড়ুক, সেই কারণেই। মানে তো তাহলে আমার মনে হয় আপনার এই এটাকে নিন্দা করে অন্য বিষয়ে চলে যাওয়াটা ভালো। ঠিক আছে, আমরা অন্য অন্য বিষয়ে চলে যাই, যেটা এই যে মনে করেন আর একটা বিষয় হচ্ছে ওই ইন্টারভিউ বলে আর একটু যাই, সেটা ইন্টারভিউতে ওই যে মনে করেন আওয়ামী লীগ বা জাতীয় পার্টির ব্যাপারটা বিএনপি মহাসচিব এইভাবেই বলতেন, সবসময় বলতেন কিন্তু এটা এক সময়। আর হচ্ছে ওই যে ৩০টা আসন জামাত চেয়েছে, এইটা জামাত খুব অপমান হিসেবে দেখেছে। প্র্যাকটিক্যালি বিএনপি যদি ৩০টা আসন দিত, ওই ৩০টাই কনফার্ম এমপি ছিল। কিন্তু জামাতের অভিজ্ঞতা আমরা যা জাতীয় নির্বাচনে বিভিন্ন সময় দেখেছি, যখন জামাত বিএনপির সাথে ইলেকশন করে তখন ১৮ আসন পেত। জামাত যখন একা ইলেকশন করতো তখন কিন্তু ৪টা আসন পেত। এখন হঠাৎ করে জামাত, যেহেতু বাংলাদেশে এই বিষয়টা খুবই পাবলিক কি করা যায়, জামাতের একজন নায়েবে আমির, জামাতের নায়েব আব্দুল্লাহ তাহের আমেরিকায় ইউনূসের সঙ্গে গিয়ে সেখানে তাকে দিয়ে এক সংবাদ নেয়। উনি বলেছেন যে ভারত আক্রমণ করলে ৫০ লাখ যুবক যুদ্ধ করতে তৈরি, এবং তখন আর ভারতের অনেক কিছু ভারতের থাকবে না। এই বিষয়টা নিয়ে না, ভারতের কোনো আমি শুনেছি এ ধরনের একটা হুমকির কথা শোনা হয়েছে, কিন্তু তার জন্য বলি যে গতকাল থেকে দিল্লিতে ভারতীয় রক্ষী বাহিনীর ৩ দিনের একটা কমান্ডার কনফারেন্স চলছে। যে কমান্ডার কনফারেন্সে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পৌরোহিত্য করেছেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন উপকূল রক্ষী বাহিনীকে, তাদের কাছে মনে হয়েছে গোটা চ্যালেঞ্জটা আসতে চলেছে বঙ্গোপসাগর থেকে এবং প্রতিবেশী দেশ থেকে। তিনি প্রতিবেশী দেশের নামও করেছেন, বাংলাদেশ নাম করেছেন, মিয়ানমার এবং নেপাল। কিন্তু তখন তিনি এটাও বলেছেন এখন কেবল উপকূলরক্ষী আর কেবলমাত্র নজরদারি করবে না, প্রয়োজনে আক্রমণ হবে। যেটাকে মনে হচ্ছে আপনাদের একটা মাছ ধরার ট্রলার, আসলে ওটা জঙ্গিদের ট্রলার। ওটা সোজা ওটাকে উড়িয়ে দিন, পরিষ্কার নির্দেশ, স্পষ্ট নির্দেশ হচ্ছে উড়িয়ে দিন, তারপরে দেখে নেব। সুতরাং ভারত সরকারের নতুন সামরিক নীতি, যেটা কলকাতার কনফারেন্স থেকে হয়েছে, যে ভারত আক্রান্ত হলে পাল্টা আঘাত আনবে, যেমন পাকিস্তানে হেনেছে। আর আজকে রাজনাথ সিং এর যে বক্তব্য, যে এবার ভারত উপকূল রক্ষীকে বলা হয়েছে আপনারা কেবলমাত্র নজরদারি করলে হবে, যেটা দেখবেন সন্দেহজনক মনে হবে সোজা, আচ্ছা সে যেরকম অনেক কারফিউর সময় স্যুট এন্ড সাইট অর্ডার দেওয়া হয়, সেরকম আর কি ধরনের একটা নির্দেশ, এটা ভারতের গণমাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। আমি বানিয়ে বলছি, আমি প্রকাশিত সংবাদ থেকে বলছি। ফলে আমার তো মনে হয় তিনি যদি করতে চান, চ্যালেঞ্জ নিয়েছেন, ভালো চ্যালেঞ্জ ভারত সরকার মনে হয় গ্রহণ করবে। দেখা যাক কি করতে পারেন। ৫০ লক্ষ আসুক, ৫০ ৫০ লক্ষ লাখের তো ভারত, দেখুন বাংলাদেশের জনসংখ্যা তো ২০ কোটি, মানে ১৯ কোটি ৫০ লক্ষ তো আসবে না, তাই না? এবার ১৯ কোটি ৫০ লক্ষ, যেভাবে ইউনূসের বক্তব্য বাংলাদেশের মানুষ আজকে খণ্ডন করেছে,
সেইভাবে যদি 19 কোটির মধ্যে 10 কোটি মানুষ তাদেরকে খণ্ডন করে, তাদেরকে রুখে দেন যে ভারতকে আক্রমণ করতে দেব না, তাহলে কি দাঁড়াবে? তো সেই দিকে আমার ধারণা ওভারঅল মেসেজ যেটা, বাংলাদেশে আরো ভয়ঙ্কর একটা অস্বাস্থ্যকর, অরাজনৈতিক এবং সহিংসতার পথে চলেছে বাংলাদেশ। যে কারণে ইউনূসের একটি কমেন্ট, সত্য মিথ্যা আমি এখনো ভেরিফাই করিনি, তিনি বলেছেন প্রয়োজনে আওয়ামী লীগকে আমি রাজনীতি করার অধিকার দিতে পারি। এটা দেখলাম কিছু কিছু মিডিয়ায়, কতটা সত্য আমি জানি না, আমি বলছি না যে এটা সত্য, এটা গুজবও হতে পারে, রিউমারও হতে পারে, আমি জানি না এখন যতক্ষণ না এটা 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 ওনার ওনার বক্তব্য। যেমন হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা হঠাৎ করে বললেন যে সেন্ট মার্টিনে তো কাউকে যাওয়া বন্ধ করা হয় নাই, নিয়ন্ত্রণ করা হয়েছে। আর এই আওয়ামী লীগের ব্যাপারটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে, ওইটা আবার চালু করা হতে পারে। এটা জানি না, এটা ওই বিএনপি এদের উদ্দেশ্য কোনো ধমক কিনা এটা। কারণ হচ্ছে ওই ইন্টারভিউতে উনি বলেছেন, আরেকটা ইন্টারভিউতে উনি বলেছেন যে বাংলাদেশের নাকি অনেকে চাচ্ছেন তারা 50 বছর ক্ষমতায় থাকুক। না, প্রথম কথা যেটা বলি, আমি একটা চ্যানেলে ওই যেরকম অনেকে, একবার তুমিও প্রশ্ন করেছিলে যে আপনাকে বাংলাদেশ সরকার আমন্ত্রণ জানাবে, আমি তখন বলেছিলাম সেই চ্যানেলে যে আমি 3টি শর্ত আসলে আছে আমার। এক, যারা জেলে আছে সাংবাদিক তাদেরকে দেখা করতে দিতে হবে, তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে দিতে হবে, আর বাংলাদেশি সাংবাদিক সহ আমি সেন্ট মার্টিন যেতে চাই, বাংলাদেশ সাংবাদিক সহ। তারপর দেখলাম হঠাৎ একটা সিদ্ধান্ত এলো যে 1 নভেম্বর থেকে নাকি খুলে দেওয়া হবে, সীমিত ভাবে খোলা হবে। পরে আমি আরো খোঁজ নিয়ে আমার মনে হয়েছে যে আমেরিকার সম্ভবত যে ইন্টারেস্টটা গড়ে উঠেছিল, যে কোনো কারণেই হোক, আমার মনে হচ্ছে ইন্টারেস্টটা একটু বোধহয় তারা অ্যাকচুয়ালি স্থগিত রেখেছে। যেমন আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে, এখন আমেরিকা বোধহয় একটু স্থগিত রেখেছে। তাদের ধারণা ছিল ওখানে রেয়ার আর্থ মেটেরিয়াল বোধহয় আছে আরাকানে, সেটা সম্পর্কে একটা ধারণা ছিল, সেটা এখন শোনা যাচ্ছে যে নাও থাকতে পারে। তো বেকার এত খরচা করে লাভটা কি, এরকম ও বাংলাদেশ যা হচ্ছে হোক, এরকম একটা পর্যায়ে দিলেও যেতে পারে। আমি এখন দ্বিতীয়ত হচ্ছে সেটা আগামী দিনে বোঝা যাবে আরো। আর আমার মনে হয় যে তুমি যেটা বললে ডেলিগেশনে কেউ যায়নি তো, বাকিরা ভিজিট আমেরিকার দিতে গেছে। ডেলিগেশন ইউনূস তো একা দেখা করেছেন সবার সঙ্গে, কোনো ডেলিগেশন কাউকে জানাননি, জাতিসংঘে ঢুকতে পর্যন্ত পারেননি প্রথম দিন, পরের দিন স্পেশাল পাস করে ঢোকানো হয়েছে। আর তিনি গিয়ে কি বলেছেন আমাদের সূত্র অনুসারে, তিনি বলেছেন যে আমি এখন একমাত্র নেতা, দেখুন আমার সঙ্গে সবাই এসে, সবাই আমাকে চায়, আর ওরা নিজেরা ঝগড়া করে, আমি যদি না থাকি তার নিজেরা ঝগড়া করবে, আসলে আমি একমাত্র গ্রহণযোগ্য নেতা। এটা বুঝতে পারছেন তো? এটা তিনি, ট্রাম্পের সঙ্গে তার কোনো বৈঠক হয়, ওই যিনি সার্জি গোরে, যিনি ভারতে আসছেন বা মার্কিন ঢাকাতে যিনি তার সঙ্গে তো বৈঠক। আমরা শুনেছি এই ধরনের কথাবার্তা, এখন জয়শঙ্কর সেখানে আছেন, তিনিও কথাবার্তা শুনছেন, নজর রাখছেন। সেই সূত্র থেকে শোনা যাচ্ছে এরকম তিনি ইউনূস বোঝাতে চাইছেন এখন বাংলাদেশের একজনই নেতা, কিন্তু তার নাম মোহাম্মদ ইউনূস, আর কোনো নেতা নাই। ফলে এই তথ্যটা তো তিনি চমৎকার, আমি বলি তিনি মাস্টার স্ট্রোক দিয়েছেন, মাস্টার স্ট্রোক রাজনৈতিক, তিনি বরাবরের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি মাস্টার স্ট্রোক দিয়েছেন। তাহলে সে নোবেল জয়ী অর্থনীতিবিদ, ওগুলো বাজে। আর 87 সাল থেকে তিনি যে লক্ষ্যে ছিলেন সেই লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছেন, এবং তিনি বোঝাতে পেরেছেন একমাত্র বাংলাদেশে কিন্তু যদি আপনারা কারোর সঙ্গে ডিল করেন, সেটা ডিল করবেন আমার সঙ্গে, কারণ আমি গ্রহণযোগ্য। এই দেখুন না, সবাই আমার পেছন পেছনে, এরা আমাকে রোজ ওখানে পছন্দ করতো না, কিন্তু আমি ডাক দিয়েছি, দেখুন আমার পেছন পেছন সবাই চলে এসছে, আর সবাইকে আমি নিয়ে চলে এসেছি, দিয়ে বলেছি নিউ ইয়র্ক ঘুরে বেড়াও। নিউ ইয়র্ক ঘুরে বেড়াচ্ছে তারা, আর কি করছেন তারা? কি অফিসিয়াল ডেলিগেট? আমি তো শুনেছি, বললে দুঃখ পাবেন হয়তো ফখরুল ভাই, সেটা হচ্ছে যে তাকে তো এমন একটা হোটেলের ঘর দেওয়া হয়েছে, সে ঘরটা নাকি উপদেষ্টাদের ঘরের থেকেও ছোট ঘর, খুবই ছোট সামান্য ঘর, কিন্তু প্রোটোকলও পাননি। নর্মাল যেরকম ভাবে অন্য সাধারণ যাত্রী তুমি আমি গেলে যেভাবে যাব, তাকে সেভাবেই বেরোতে হয়েছে, সেই জন্য এইসব ডিম ফিম কিছু খেয়েছে না। তো এখন আমার বক্তব্য হচ্ছে তাকে বোঝা, এমন একটা ইউনূস প্রচার করে দিয়েছেন যে তিনি সবাইকে ডেলিগেশন করে নিয়ে যাচ্ছেন, কোনো ডেলিগেশন না, ডেলিগেশনে তিনি একাই আছেন, তার উপদেষ্টা আছে, আর কেউ যারা গেছেন তারা কেউ নেই। বলো। আপনার যে প্রস্তাব যেটা, এই যে আপনি বললেন যেটা, এটা কি ভারত চ্যানেলে প্রস্তাব,
না, ভারতীয় হাইকমিশন বাংলাদেশের আমাকে ওই সময় হাইকমিশনকে আপনি বলেছেন। না না না, কলকাতায় যখন ওই একজনের সঙ্গে আমার দেখা হওয়ায় ফার্স্ট সেক্রেটারি, যিনি প্রচুর ভাইরাল হয়ে গিয়ে প্রচুর কথা হলো, আওয়ামী লীগের কিছু কিছু লোক দুঃখ পেয়েছেন, বেদনা পেয়েছে। আমি কেন দেখা করেছি, ওরা জানেনই না যে আমি দিল্লিতে হাই কমিশনে প্রায়শই যাই, ছবি তুলি না, হয়তো তারাও ছবি তোলেন না। আমি তো এই যে বললাম ইলিশ উৎসব, যে ওখানে আমি তো আমন্ত্রিত ছিলাম না, হাড়ি ভাঙা আম আমিও পেয়েছি, তো ইলিশটা মিস করলাম। জামদানি উৎসবে আমি গিয়েছি, আমি কিনতে পারিনি, অত টাকা দিয়ে শাড়ি কেনার ক্ষমতা নেই, সেজন্য আমি কিনতে পারিনি, কিন্তু আমি দেখেছি সেখানে ছবি তুলেছি তাদের সঙ্গে দাঁড়িয়ে, আমি ছবি তুলেছি, আমি সেই ছবিটা পোস্ট করি, ছবি হাই কমিশনারকে পাঠিয়েছি, না আমি নিজে পোস্ট করি। এনিওয়ে, এইটা কি দরকার হলে কোনো পোস্ট দেশ? করবো। আপনার এবার প্রস্তাব? আমি বলি যে এই কথাটা বলেছিলাম যখন বলা হয়েছিল যে আপনার সম্পর্কে কিন্তু বলা হয়েছে যে আপনি নাকি, আপনাকে বাংলাদেশে ওরা আমন্ত্রণ জানাতে পারে, যেটা প্রশ্নটা তুমিও করেছিলে। আমি বললাম একদম সঠিক কথা, আমাকে আমন্ত্রণ জানাতেই পারে এবং জানাতে পারে, পারে না এমন কথা বলছি না। কিন্তু আমার যাওয়ার কত, অন্যরা কি কিভাবে যায়, কার ইন্টারভিউ নেওয়ার জন্য যায়, 5 তারা হোটেলে থাকে, ইলিশ খায় ইত্যাদি, তারা নানা কারণে যেতে পারে। অনেকে যায় না, ভারতীয় সাংবাদিকরা যায় না, গেল তো এই তো, আপনি যার কথা, তুমি যার কথা বলছো সেও তো গেল। যাই হোক, একটা বিবাহ অনুষ্ঠান হলো তো সে গিয়েছে সেখানে। কিন্তু আমি যাবো ভাই এই কারণ, কারণ আমি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি, আমার সাংবাদিক বন্ধুরা জেলে, আর আমি সেখানে বসে গিয়ে 5 তারা হোটেলে ইলিশ খাবো, ওটা সম্ভব না ভাই। আমাকে ওই কনসুলার অ্যাক্সেস ওরা দেবেন না আমি জানি, সে কারণে যাবো না। আর তার পরিবাররা কেমন আছে সেটাও আমাকে, সাংবাদিকদের পরিবার তারা কেমন আছে, তারা আমার দেখা কর্তব্য, এবং তাদের সেই সম্পর্কে আমার জানা কর্তব্য। আর যেটা শুনছিলাম অত প্রচুর গাল গল্প, যে রিউমারই যদি বলেন যে সেন্ট মার্টিন নাকি আমেরিকাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে চলো দেখা যাক সেন্ট মার্টিন দেওয়া হয়েছে কি হয়নি। আমি একা যাবো না, আমি বাংলাদেশ সাংবাদিক নিয়ে যেতে চাই, প্রথিত যত সাংবাদিক যারা 1 নম্বর কাগজের সাংবাদিক, আমি তাদের নিয়ে যেতে চাই যদি তারা অনুমতি দেয়। সুতরাং এই 3টি শর্ত পালিত হলে আমি নিশ্চয়ই বাংলাদেশ যাবো। আমি এইটা তো বলছি, মানে তোমার কথা তো আমার মনে হয় মিশন, তোমার সরকার সবাই তো শুনছে। তারা যদি একদিন কোনো অফিসিয়ালি চিঠি পাঠান যে আপনাকে আমন্ত্রণ জানানো হলো, তো প্রত্যুত্তরে আমার এই উত্তরটা যাবে। এটা ইউনেস্কো কিন্তু আমেরিকায় গিয়ে আবার বলেছেন আরো বেশি বেশি মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যেতেই পারে, সেরকম দিচ্ছেন তো, কয়েকদিন আগে তো বেশ কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজের প্রতিনিধিরা গিয়েছিলেন, একজন বড় সাংবাদিকও গিয়েছিলেন, তারা ওদের পক্ষেই কিছুটা কথাও বলেছেন, বলেনি তা না। সে তো আছেই, ভারতে তো নানা মত, অনেক মত আছে না, সব একমত আমি যা বলছি এই সবাই আমার সঙ্গে একমত তা নয়, আপনি যে টিমটার ভিন্ন এই মত তো টিমটা আছেই কারা তো। কারা, এই টিমটায় কারা কারা হ্যাঁ, ছিল? আপনি বললেন ওইটাতে ভারতীয়। গিয়েছিল দ্য ওয়্যারের সম্পাদক এবং তিনি মালিক সিদ্ধার্থ বরদরাজন, খুবই প্রথিতযশা এবং প্রতিষ্ঠিত সাংবাদিক। দ্বিতীয়ত গিয়েছিলেন জিন্দাল ইউনিভার্সিটির প্রফেসর শ্রীরাধা দত্ত। তৃতীয় আর একজন কেউ গিয়েছিলেন, আমি নাম মনে করতে পারছি না, কিন্তু শ্রীরাধা দত্ত আমি যেমন জানি বহুকাল ধরেই তিনি, তার একটা আওয়ামী লীগ সম্পর্কে একটা স্পেশাল তার ধারণা আছে, তিনি ক্রিটিক্যাল, তিনি ক্রিটিক। তিনি দিল্লিতে যে আইআইসি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে যে আলোচনা সভা হয়েছিল তাতে তিনিও ছিলেন। তিনি ছিলেন একজন প্রাক্তন আইএএস ছিলেন, যিনি সাবেক আইএএস, যিনি আমাদের তথ্য উপদেষ্টা ছিলেন, প্রসার ভারতী সিইও ছিলেন জওহর সরকার, তিনিও ছিলেন, এবং হর্ষবর্ধন সিংলা ছিলেন। যেখানে সিদ্ধার্থ বলেছিলেন যে জামায়াত এখন বদলে গেছে, তারা আজকাল আর দাড়ি রাখেন, তারা সব পাল্টে যাচ্ছে, তখন হর্ষবর্ধন সিংলা বলেছেন চিতা তার কখনো তার দায়ের দাগ চাইলেও ফেলতে পারে, এ লেপার্ড ক্যানট চেঞ্জ হিজ স্পট, হর্ষবর্ধন সিংলা বলেছেন। ফলে জামায়াতের মতো কেউ যদি ক্ষমতায় আসে তারা ভারতের পক্ষে উদ্বেগজনক, তিনি হর্ষবর্ধন সিংলা বলেছেন। তিনি যদিও বলেছেন, এটা আমি বলছি ভারত সরকারের মত বলে বলছি না, আমি একজন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত অনুভূতি থেকে এটা বলছি। আপনার এই যে অনুষ্ঠান দেখতে দেখতে অনেকে অনেক প্রশ্ন রাখছেন আপনার প্রতি। সৈকত হাসান বলে একজন মুক্তিযুদ্ধের সময়কার নানা ঘটনা করে উল্লেখ করে শেষে এসে বলেছেন ভারত কি কি হেল্প করেছিল এগুলো উল্লেখ করেছেন। শেষে এসে বলেছেন মুক্তিযুদ্ধে ভারত বাঙালিকে সর্বশক্তি দিয়ে সহায়তা করেছে। এখন মুক্তিযুদ্ধের শক্তির পরাজয় বাংলাদেশে, এটা কি ভারতের পরাজয় নয়?
যদি বলা হয় খুব যে ভুল বলছেন তা নয়, খুব ভুল বলছেন তা নয়, সেটা আমি বলবো যে কারণ এটা তো ভারত তো এখন বিপদগ্রস্ত, নাহলে আজকে প্রতিরক্ষা নিয়ে এত কিছু ভাবতে হচ্ছে কেন ভারতকে? শেখ হাসিনা থাকলে তো ভাবতে হতো না কিছু। শুনুন, জুলাই মাসের মাঝামাঝি নরসিংদী জেল ভেঙে 700 আসামি পলাতক, তার মধ্যে বহু জঙ্গি, সবাই জঙ্গি নয় কিন্তু বহু জঙ্গি। তারাই তো এই কাণ্ডগুলো ঘটিয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা থেকে শুরু করে বঙ্গবন্ধু ৩২ নম্বরে আক্রমণ করা, এই জঙ্গিরা ঘটিয়েছে। এখন ইউনূস বলেন আমাকে ভারত জঙ্গি বলছে, আপনাকে কেন জঙ্গি বলবে? আপনাকে জঙ্গি মোটেই বলছে না, কিন্তু আপনি যাদের সঙ্গে ওঠা বসা করেন তারা জঙ্গি। এ ম্যান ইজ নোন বাই হিজ অ্যাসোসিয়েটস। তোমার বন্ধুকে তাই দিয়ে তোমাকে চেনা যায়। তো তুমি নিজে নাও হতে পারো, তোমার বন্ধুরা, তুমি তার সঙ্গে ওঠা বসা করো, যাকে ডেলিগেশন বলে নিয়ে যাচ্ছ, যিনি মুক্তিযুদ্ধ বিরোধী, হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিরোধী আদর্শে, তাদেরকে নিয়ে তুমি চলাফেরা করছো, তো তুমি কি করছো তো বোঝাই যাচ্ছে না। তোমাকে তো ভারত সরকার তোমায় জঙ্গি কখনো বলবেও না, কিন্তু জঙ্গিদের মদত দিচ্ছ, প্রশ্রয় দিচ্ছ, সেটা বলতে হবে। সুতরাং ওই যে যেটা তুমি বললে যে ভারতের এখন ৭১-এর সঙ্গে, শোনো, এটা তো একটা অনেকের ধারণা আছে যে ভারত বোধহয় কোনো কারণে হস্তক্ষেপ করে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে। এটা ভুল ধারণা, ভুল ধারণা। এটা কখনোই সম্ভব না। আজকে সার্বভৌম একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রতে ভারত বাইরে থেকে এটা মদত কিন্তু করছে। হ্যাঁ, ইউনূস এবার আবার না বলেছেন। না, জঙ্গি এবার আনা হলে ইউনূস হয়তো ভারত। হ্যাঁ, ইউনূস এটা আবার বলেছেন, কিন্তু আবার না বলেছেন উনি বলতেই পারেন, ভারত উনি মনে বলতে পারেন করে, উনি নিজের ভারত ব্যর্থতা, মনে করে শেখ হাসিনা, উনি শেখ নিজের হাসিনা যে ব্যর্থতা কোনো দিন ঢাকার জন্য, উনি নিজের উনি ব্যর্থতা ঢাকার জন্য সব বলছেন, কিন্তু ভারত এগুলো করবে না। ভারত করবে তখনই যদি আপনাদের যে ঘটনা ঘটছে তোমাদের ওখানে ওই পাহাড়ে, এটা যদি ব্যাপক আকারে ঘটতে থাকে, ভারত যদি তার দ্বারা মানে এফেক্টেড হয়, এবং বাংলাদেশের মানুষ যদি ব্যাপক পরিমাণে রাস্তায় নামে ৭১-এ যেন নেমেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে, নিশ্চয়ই ভারত চাইলে সহযোগিতা চাইতে পারে। তখন কিন্তু বাংলাদেশিরা কিন্তু সহযোগিতা চেয়েছিল ভারতে। আমি এখনো গোপনে এরকম কোনো খবর পাইনি যে বাংলাদেশের আওয়ামী লীগ নেতারা তারা ভারত সরকারকে বলেছেন সাহায্য করুন। কারণ হচ্ছে একটাই কারণে, তাদের নিজেদেরকে আগে নিজেদের তৈরি করতে হবে, নিজেদের সংগঠন তৈরি করতে হবে, নিজেদেরকে পথে নেমে লড়াই করতে হবে। তারা এখন কোথাও তারা অনিশ্চিত কোনো জায়গা থেকে বসে এরকম কিছু করে দেওয়া সম্ভব নয়, সেটা হবে না। এটা করতে গেলে বাংলাদেশের মানুষকেই ঠিক করতে হবে। আমি জানি যে বাংলাদেশের মানুষ অত্যন্ত বিরক্ত হচ্ছেন বর্তমান সরকারের উপরে। ইউনূসের যে জনপ্রিয়তার কথা তিনি আমেরিকায় প্রচার করতে চাইছেন সেটা আদতে নেই। তার জনপ্রিয়তা এখন এই মুহূর্তে তলানিতে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি মনের আনন্দে যাকে খুশি ইউনূস সেন্টারকে দিয়ে সার্ভে করালেও তাই পাবেন জবাব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে উনি যে পপুলার, এই কথাটা উনি নিজে বলছেন কেন? আমি পপুলার খুব, এটা না আমি নিজের হাত পেটাবো, লোকে বলবে আমি পপুলার কিনা। উনি বলছেন লোকে চাইছে আমাকে, লোকে চাইছে, তার প্রমাণটা কোথায় হলো রে ভাই? আপনি ভোটে একবার করে দেখেন না, 2টো ভোট পাবেন কিনা সন্দেহ আছে। চট্টগ্রামের লোকই ভোট দেবে না। আপনি তো ভোট ছাড়া ক্ষমতায় রাখতে চান না, সেটা তো সম্ভব না। বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে, এবং জানি এই ঘটনার একটা অন্ত হবে, এবং অন্তটা হবে এই বছরের মধ্যে, এটা নিশ্চিত। কিভাবে হবে গোটা ব্যাপারটা আমি এখন জানি না, কিন্তু এই ঘটনাটা শেষ হবেই এবার। কোন ঘটনাটা? হ্যাঁ, কোন ঘটনাটা? যেটা বাংলাদেশে রয়েছে একটা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, এটার একটা অন্ত বাংলাদেশের মানুষ নিজেরাই তৈরি করে নেবে, তারা করবে। এই এটি বছরটা ডেফিনিটলি। হবে না। ফেব্রুয়ারি যদি হ্যাঁ, ইলেকশন হয়, ফেব্রুয়ারি যদি ইলেকশন হয়, না ওই এই ওই বছরটা যখন সেটা হবে সবাই না। প্রশ্ন করলে না, ওই একটা কথাই বলে, মাঝখানে একটা শব্দ ঢোকায়, সেটা হচ্ছে যদি। এই যদিটা যেদিন উঠে যাবে প্রশ্ন থেকে, সেদিন এই বিষয়ে আলোচনা করে। আচ্ছা, এই যে যদিটা, ভারতীয় মিডিয়াতে এই যে 50 লক্ষের যুদ্ধ এসব কোনো তৈরি করে ভারতীয় মিডিয়া? না, এখন ভারতের সবাই লোক, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে টিভিটা পশ্চিম বা বাংলাদেশের লোকেরা বেশি দেখে, তারাও দুর্গাপুজো নিয়ে ব্যস্ত। কেউ ওসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। লোকে খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে, পুজো পুজো দেখছে, পুজো করছে। আর তুমি শুনতেই পাচ্ছ পেছন থেকে গানের আওয়াজও আসছে, এবং তারা সিনেমা দেখছে। এটাই এখন, ওই কে কি বললো যা বললো, পুজো কাটুক, পরে তারপরে দেখবো, মানে খুব গুরুত্ব দিচ্ছে না। হচ্ছে পশ্চিমবঙ্গ অনেকটা, আমি বলতে পারি এইরকম প্রতিক্রিয়াও আছে যে পাগলবে কিনা বলে। ইউনূসের এবারও আমেরিকায় গিয়ে যে একটা ইন্টারভিউতে যেটা বললেন, উনার একটাই আপত্তি, দিল্লিতে বসে শেখ হাসিনা কথা বলবেন কেন?
কথা বলতে দেওয়া হবে কেন? এবং বাংলাদেশে আরে টেলিগ্রাম তো মুশকিল, নিউ ইয়র্কে বসে লোকে আওয়ামী লীগ ডিম ছুটছে। আমি শুনেছি ওরা নাকি পচিয়ে রাখে ডিমগুলো, পচা ডিম ছড়ে। সেটার ব্যাপারে কিছু বলবেন না? সেটা তাদের ভালো লাগে খেতে নাকি পচা ডিমটা? লন্ডনেও তো খেয়েছেন। সেই ডিমটা ওরা ওখানে খাবেন। আর ভারতে শেখ হাসিনা কি বলছেন সে নিয়ে মাথা ব্যথা। স্মার্টফোনে তো এখন তোমার সঙ্গে আমি কথা বলছি, তুমি অস্ট্রেলিয়ায় আছো, স্মার্টফোনে কথা বলছি, কে কিভাবে আটকাবে? কিছু আটকানো টেকনোলজি দিয়ে আটকানো। উনি তো এত বড় পন্ডিত, এত কিছু আছে, কয়েকদিন নাকি স্টারলিংকের সঙ্গে ব্যবসা করলেন, সেটা দেওয়ার চেষ্টা করুন আটকাতে। এটা টেকনোলজি, এই টেকনোলজিকে আটকানো যায় টেকনোলজি, সেটা করুন না। ভারত কি বলবে ওনাকে যে আপনি স্মার্টফোনে কথা বলবেন না? এগুলো হয় কখনো না। আরে তিনি ভারতে আশ্রিত সম্মানিত অতিথি, তিনি কি করবেন নতুন কি একটা খাবেন চিন্তা সেখান থেকে বাংলাদেশ বলবেন যে সরকারের, সকালে ওনাকে এই খাবার দেওয়া যাবে না? এরকম কি হয় নাকি কখনো? অদ্ভুত কথা। এগুলো হাস্যকর। ওনার ওনার নতুন ওনার একটা যে চিন্তা ছবিটা তোমার ছিল না, টেলিগ্রাম সব সেই কিছু ছবিটা অ্যাপ কিন্তু বন্ধ করে ওনাকে দেয়া। একজনই একবার, শোনো, ওনাকে একজনই একবার পরামর্শ দিয়েছিল যে আপনার মতন স্বনামধন্য লোক, আপনি কিন্তু জীবনে রাজনীতিতে আসবেন না। আপনি এলে কিন্তু আপনার সম্মান একদম মাটিতে ঢোকাবে। বলেছিলেন প্রণব মুখার্জি। ওনাকে জিজ্ঞেস করবেন এই কথাটা বলেছিল কিনা। যে কথাটা আমি লিখেছি, এগুলোকে বলেছি। তিনি সেই রাজনীতিতে এলেন। এখন এদিকে রাজনীতির কাদা তাকে মাখতেই হবে, কোনো উপায় নেই। যে কারণে তিনিও একটা পাল্টা কাদা ছোড়ার চেষ্টা করছেন।